হাসিনার বিরুদ্ধে যে বিক্ষোভ বাংলাদেশে শুরু হয়েছিল, সেই বিক্ষোভের আজ ভারত জানতো সব। কিন্তু ভারতবর্ষ কখনো হাসিনাকে পরামর্শ দেয়নি। কালকে এই মন্তব্যগুলো করেছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। একাধিক জায়গায় একাধিক বিশ্লেষণ, বাংলাদেশের টিভি মিডিয়া সবাই এই খবর প্রচার করেছে। কিন্তু এই কথা বলে কালকে জয়শঙ্কর আন্তর্জাতিক স্তরে কি বার্তা দিতে গেলেন, এটাই আজকের এই ভিডিওর মূল টপিক। কেনই বা জয়শঙ্কর এই কথা বললেন? দেখুন, জয়শঙ্কর যখন কোনো কথা বলেন, তাকে অনেক ভেবে চিনতে, অনেক কূটনীতি বুঝে সে কথা কিন্তু বলতে হয়। কারণ জয়শঙ্করের কথা মানে অফিসিয়ালি ভারতবর্ষের পলিটিক্যালি জিওপলিটিক্যাল ডিপ্লোম্যাসি তিনি বলতে চাইছেন বা বোঝাতে চাইছেন, এরকমই কিন্তু মনে করা হয়, এবং সেটাই স্বাভাবিক। কালকে জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনার সরকারকে কোনো রকম পরামর্শ বাইরে থেকে দেয়নি ভারতবর্ষ। কিছুদিন আগে ইউএস এইড নিয়ে একাধিক বিতর্ক দেখা দিয়েছে। আন্তর্জাতিক স্তর প্রশ্ন করেছে, এইভাবে একটি দেশের সরকারকে বাইরে থেকে ফোর্সফুলি বদলে দেওয়া, এটাই কি গণতন্ত্র? অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার মতো একাধিক বৃহত্তম দেশ অন্য দেশের ইন্টারনাল পলিটিক্সে বারংবার ঢুকেছে, এবং সেই দেশে ঢুকে সেই দেশে রেজিম বদলে দিয়েছে, মানে সরকার বদলে দিয়েছে। এই অভিযোগ কিন্তু ভারতবর্ষ সহ একাধিক দেশ বারংবার করেছে। এক্ষেত্রে জয়শঙ্করের স্ট্র্যাটেজিটা মানে একদম বাস্তবিক। এখন যদি জয়শঙ্কর বলতেন, আমরা হাসিনাকে পরামর্শ দিয়েছি, অন্য একটা রাষ্ট্রের নায়ক হয়ে, অন্য একটা রাষ্ট্রের নেতা হয়ে বা মন্ত্রী হয়ে কেনই বা তিনি শেখ হাসিনাকে তার দেশের সরকারের দেশের সরকারকে বিক্ষোভ সামলানোর পরামর্শ দেবেন? মানে আমেরিকা যা করে ভারতবর্ষ তা করবে কেন? আমেরিকা যেভাবে সরকার পরিবর্তনের জন্য বিপুল অর্থলগ্নি করে, এই পার্টিকুলার জিনিসটি ভারত সরকার প্রথম থেকেই বিরোধিতা করেছে, এবং ভারত সরকার কোনোভাবে কোনো সরকারের ইন্টারনাল পলিসিতে ঢুকবে না, তা কিন্তু কালকে জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন। আমেরিকা ছাড়ুন, আপনি চায়নার কথা ভাবুন। চায়নার জিওপলিটিক্যাল পলিসিটা কি? এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লোনদায়ী মানে রাষ্ট্র হলো চায়না। চায়না কি করে? চায়না এমন কিছু দেশগুলোকে টার্গেট করে যারা অনেকটা পিছিয়ে আছে, অন্তত অর্থনৈতিকভাবে। তারপর সে দেশে যায়, সেই দেশে বিভিন্ন প্রজেক্টের ভাওতাবাজি তারা শোনায়। সেই দেশও খুশি হয়ে যায়, কারণ বিনা পয়সায় সেই প্রজেক্ট হচ্ছে। এরপরে সেই প্রজেক্টে বিপুল পরিমাণে অর্থ লগ্নি করতে শুরু করে চীন। এই হলো একটা প্রকার, তারা ডমিনেট করার চেষ্টা করছে। অর্থাৎ সে দেশে যখন চায়না 10 থেকে 12টা প্রজেক্ট হচ্ছে, তখন অফিসিয়ালি চায়নার কাছে তারা কিন্তু কৃতজ্ঞ থাকছে। ফলে চায়না যেমন বলছে সেরকম করতে কিন্তু বাধ্য হচ্ছে। আমি ডিফেন্স ডিলের কথা এখানে ভাবছি না বা বলছি না। অন্য আর একটা পন্থা চায়না অবলম্বন করে, যে বিপুল পরিমাণে ঋণ দিতে শুরু করে দেয়। এবার লোন এগ্রিমেন্ট এমন একটা এগ্রিমেন্ট যার কোনোদিন শেষ আপনি দেখতে পাবেন না। চায়নার লোনের পলিসিগুলো কি? চায়নার প্রত্যেকটি রাষ্ট্রকে লোন দেয় 20 বছরের জন্য, যার ইন্টারেস্ট থাকে 3%। অর্থাৎ বিপুল সংখ্যক ঋণ, ইন্টারেস্ট এবং কম সময়সীমার মধ্যে সেই লোন শোধ করতে বাধ্য করা হয় সেই রাষ্ট্রকে। সেই রাষ্ট্র এবার যদি কোনো ক্ষেত্রে ফেল করে, তাহলে ওই যে প্রজেক্টগুলো শুরু করেছিল পার্টিকুলার দেশে, সেই প্রজেক্টগুলোর অফিসিয়ালি মালিকানা চায়না চাইতে শুরু করে। শ্রীলঙ্কার কেসটা দেখুন। শ্রীলঙ্কা এত পরিমাণ ঋণ এই চায়নার থেকে নিয়েছিল যে তাদের দেশে বৈদেশিক মুদ্রার পরিমাণ কিন্তু কমতে শুরু করে দেয়। ফলে এই শ্রীলঙ্কা কিন্তু দেউলিয়া হয়ে যায়। শ্রীলঙ্কা হলো, আমেরিকা হলো। এবার বাংলাদেশের কথা ভাবুন। বাংলাদেশে শেখ হাসিনার সময় জিডিপি কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশের জিডিপি নিম্নমুখী, বৈদেশিক মুদ্রার পরিমাণ কমতে শুরু করেছে, রাষ্ট্রের সরকারে টাকা নেই, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, মূল্যবৃদ্ধি চরমে, অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক মন্দা ইতিহাসের সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছেছে। তলিয়ে যদি ভাবেন তাহলে দেখবেন এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু চীনের থেকে বিপুল পরিমাণে ঋণ নিয়ে বসে আছে। প্রশ্নটা হলো, এই জিওপলিটিক্যাল পলিসি কি ভারতবর্ষ ডিটো ফলো করতে চায়? নিঃসন্দেহে নয়। জয়শঙ্কর দুদিন আগে একটি বক্তৃতায় বলেছিলেন, ভারতবর্ষ যে জিওপলিটিক্যাল পলিসি এই পৃথিবীতে আমদানি করতে চায়, সেখানে মিউচুয়ালি বেনিফিটেড থাকে। অর্থের মানে আদান প্রদান না হয়ে অনেক বেশি টেকনোলজি ট্রান্সফারে বিশ্বাস করছে ভারতবর্ষ, এবং প্রত্যেকটি চুক্তির পিছনে সেই দেশের স্বার্থের কথাও ভারতবর্ষ ভাবে। ফলে চায়নার বিরুদ্ধে যে অভিযোগ আন্তর্জাতিক একাধিক রাষ্ট্র তুলেছে, আজ অব্দি ভারতের বিপক্ষে কিন্তু সেই অভিযোগ কেউ তোলেনি। শুধুমাত্র বাংলাদেশের ইউনিট সরকার ভারত বিরোধিতা করতে হবে বলেই
ভারতের বিপক্ষে একাধিক বিরোধিতা তিনি প্রথমে মসনদে বসে করেছিলেন। আজকের মোহাম্মদ ইউনূসের কথাবার্তাগুলো দেখুন। তিনি এখন ভারতকেই পাশে চাইছে সেভেন সিস্টার্স ওরিয়েন্টেড ব্যবসা বাণিজ্য করার জন্য। অর্থাৎ মোহাম্মদ ইউনূস এখন বুঝতে পেরেছেন অতি চায়না নির্ভরতা আসলে রাষ্ট্রকেই বিপজ্জনক একটা জায়গায় তিনি নিয়ে চলে গেছেন। এখন চীন সফরে গেছেন। আমি জানি না চীন সফরের আউটকাম কি হবে এবং আদতে এই চীন সফর বাংলাদেশের কাছে কতটা বেনিফিশিয়াল হবে। কিন্তু এবার প্রশ্ন হলো, জয়শঙ্কর কালকে কেন বললেন তিনি হাসিনাকে ওয়ার্ন করেননি? এক নম্বর উত্তর, নিঃসন্দেহে বাংলাদেশের এই ইন্টারনাল পলিটিক্সে কোনো ক্ষেত্রেই ভারতবর্ষ ঢুকতেই চায়নি। এর আগে পাকিস্তান নিয়ে একটি প্রশ্ন জয়শঙ্করকে করা হয়। তাকে প্রশ্ন করা হয়, এই পাকিস্তানের সঙ্গে ভারতের যে পারস্পরিক খারাপ সম্পর্ক, আপনি কি চান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই পুরো বিষয়টা মীমাংসা করে দিক? জয়শঙ্কর তিনি বলেছিলেন, এটা আমাদের সমস্যা, তৃতীয় কোনো শক্তি এই বিষয়ে ঢুকুক সেটা আমি চাই না। অর্থাৎ ভারতের কোনো ইন্টারনাল ইস্যু বা এক্সটার্নাল ইস্যুতে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ যেমন ভারত সরকার চায় না, ঠিক অন্যভাবে অন্য কোনো দেশের ইন্টারনাল বা এক্সটার্নাল ইস্যুতেও ভারত সরকার সরাসরি ঢুকতে চায়নি এবং ডমিনেট করতে চায়নি, যা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রির কাছে একটা মেসেজ। জয়শঙ্কর খুব ভালো একটা কথা দুদিন আগে বলেছিলেন। তিনি বলেছিলেন, আমরা যদি আপনাদের দেশ নিয়ে কোনো কমেন্ট করি তাহলে আপনারা বলবেন অযাচিত এই পুরো বিষয়টা ঢোকার চেষ্টা করছে অন্য একটা রাষ্ট্র, মানে আপনাদের দেশের ইন্টারনাল ইস্যু আমাদের কমেন্ট করার কোনো অধিকার নেই। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিরা কি ভাবে? পশ্চিমা দেশগুলোর লজিক হলো, যখন আমাদের দেশে কিছু হয় তখন যখন আপনারা কমেন্ট করেন সেটাকে আপনারা গণতন্ত্র বলেন, বাক স্বাধীনতা বলেন। অর্থাৎ আমাদের দেশে যখন কৃষক আন্দোলন হলো, আপনাদের দেশ এ বিষয়ে সরকারি স্টেটমেন্ট দিয়েছিল, সেটা কি বাক স্বাধীনতা হলো? এটা তো আমাদের দেশের ইন্টারনাল একটা ইস্যু ছিল। অর্থাৎ আপনারা যদি আমাদের দেশের ইন্টারনাল ইস্যু নিয়ে জাতিসংঘের মতো জায়গায় কমেন্ট করেন তাহলে সেটা যদি বাক স্বাধীনতা হয়, আমরা কমেন্ট করলে সেটা কেন অযাচিত কমেন্ট বলে আপনারা দাবি করেন? অর্থাৎ আপনাদের অধিকার আর আমাদের অধিকার কখনো আলাদা হতে পারে না। নয় আমাদের দেশকে নিয়ে কমেন্ট করা আপনারা বন্ধ করুন, নয় আপনাদের দেশকে নিয়ে কমেন্ট করলে আপনারা হাস্যকর যুক্তিগুলো দেওয়া বন্ধ করুন। অর্থাৎ বাংলাদেশ সম্পর্কিত জয়শঙ্কর যদি এই ধরনের কোনো উক্তি দিয়ে বোঝাতেন যে শেখ হাসিনার এই পুরো বিষয়ে ভারত সরকার শেখ হাসিনাকে অফিসিয়ালি কিছু বলেছেন, তাহলে কিন্তু জয়শঙ্কর যে থিওরিটা এস্টাবলিশ করার চেষ্টা করেছেন তা কিন্তু তিনি করতে পারতেন না। সেই পার্টিকুলার জায়গা দিয়ে নিঃসন্দেহে জয়শঙ্করের ধুরন্ধর চাল, কূটনৈতিক চাল, আশা করি আপনারা বুঝতে পারলেন। আর একটা কি হলো, এখন মোহাম্মদ ইউনূস এবং তার এই ছাত্র নেতারা অদ্ভুত কিছু দাবি করেন। তারা বলেন ভারত সরকারই নাকি আওয়ামী লীগকে চালাতো, বাংলাদেশের সংখ্যালঘুরা ভারতের দালাল, বাংলাদেশের সংখ্যালঘু ইসকনরা হলো রয়ের দালাল, এবং শেখ হাসিনা নাকি তাদের সংবিধান ভারতের কাছেই বিক্রি করে দিয়েছে। কোট আনকোট বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সংবিধানকে তারা ভারতের দালালপন্থী সংবিধান বলে চিহ্নিত করেছে। এমনকি তারা বলেছে আওয়ামী লীগ নাকি ভারতের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবেনি। শেখ হাসিনা যা ভেবেছেন সব ভারতের স্বার্থ রক্ষা করার জন্য ভেবেছেন। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তথ্য কি বলে জানেন? সে তথ্য বলছে শেষ 6 মাসে মোহাম্মদ ইউনূস সরকার, বাংলাদেশের এই সরকার ভারতবর্ষের সঙ্গে যত পরিমাণ টাকার ব্যবসা বাণিজ্য করেছে তা শেখ হাসিনার সময় 6 মাসে হয়নি। অর্থাৎ প্রত্যেকটা ইস্যুতে এখন এই মোহাম্মদ ইউনূস সরকারই ভারতের উপরে ওভার ডিপেন্ডেন্ট হয়ে গেছে। প্রয়োজনীয় পণ্যদ্রব্যের কথা আপনারা ভাবুন, চাল, ডাল, দুধ, ডিম, বিভিন্ন পণ্যদ্রব্য যা আজকে বাংলাদেশে যদি যোগান দেওয়া না হয়, একদিনে বাংলাদেশের সাধারণ মানুষ না খেতে পেয়ে একটা মূল্য বৃদ্ধির জায়গাতে চলে যাবেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস যে অভিযোগগুলো হাসিনার বিরুদ্ধে করেছিলেন, অর্থাৎ বকলমে তিনি ভারতবর্ষের হাতে সবকিছু তুলে দিয়েছেন, আজকে নিজেরা এসেও ভারতবর্ষের সঙ্গে ব্যবসা কিন্তু তারা বৃদ্ধি করেছেন। এমনকি বাংলাদেশের বস্ত্রশিল্প, যে বস্ত্রশিল্পের উপর সারা পৃথিবী ডিপেন্ডেন্ট হয়েছিল, সেই বস্ত্রশিল্পের কাঁচামালের যোগানের উপরেও কিন্তু তারা ভারতবর্ষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। অর্থাৎ শেখ হাসিনার এই সরকারকে চালনা করত ভারত, এই ন্যারেটিভ সম্পূর্ণভাবে ভেস্তে দিতে চেয়েছেন জয়শঙ্কর। যদি জয়শঙ্কর সাপোজ বলে দিলেন আমরা শেখ হাসিনাকে বলেছিলাম তিনি যেন এই বিষয়ে আলোকপাত করেন, এই ধরনের পদক্ষেপ না নেন, ধরে নিন আপনারা, তাহলে এই মোহাম্মদ ইউনূসের ছাত্রনেতারা কালকে প্রেস কনফারেন্সে কি বলতো? তারা বলতো দেখলেন তো শেখ হাসিনাকে চালনা করার চেষ্টা করেছে ভারতবর্ষ, শেখ হাসিনাকে পরামর্শ দেয় ভারতবর্ষ, ভারতবর্ষ তো আলাদা রাষ্ট্র,
আমাদের দেশের ছাত্র আন্দোলন আন্তর্জাতিক ইস্যুতে নয়। আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি, এটা সরকার বিরোধী আন্দোলন, এটা দেশের ইন্টারনাল ইস্যু। ভারতবর্ষের এই ইন্টারনাল ইস্যুতে কমেন্ট করার কোনো অধিকারী নেই। যথাযোগ্য পয়েন্ট কালকে প্রেস কনফারেন্স করে জয়শঙ্কর এবং ভারতের তীব্র সমালোচনা করতে শুরু করে দিলেন এই ছাত্র নেতারা, দেখা যাবে। অর্থাৎ জয়শঙ্করের এই কমেন্ট নিয়ে একাধিক জায়গায় একাধিক আলোচনা হলেও তিনি ইউরোপের এই ন্যারেটিভকে বদলে দিয়েছেন এবং এই জয়শঙ্করের কমেন্টের পর মোহাম্মদ ইউনূসের কোনো দালাল, ইসলামপন্থী মৌলবাদী পাকিস্তানের দালাল ছাত্রনেতা অন্তত কালকে প্রেস কনফারেন্স করে বলতে পারলেন না যে জয়শঙ্কর শেখ হাসিনাকে চালনা করার চেষ্টা করেছেন, বাংলাদেশের পলিটিক্সকে বদলে দেওয়ার চেষ্টা করেছেন। এটাকেই বলা হয় রাজনৈতিক পরিপক্কতা। কিন্তু কালকে বাংলাদেশের হাসনাত নামক এক ছাত্রনেতার কথাবার্তা শুনে বিশ্বাস করুন, এতটা অপরিপক্ক এবং হাস্যকর একজন উপাদান বাংলাদেশের রাজনীতি কিভাবে ডমিনেট করছে আমি সত্যিই বুঝতে পারছি না। সেনাপ্রধান বাংলাদেশের দুই ছাত্রনেতার সঙ্গে একটি মিটিং করেন। সেই ছাত্রনেতার সঙ্গে মিটিং করে আলাপ আলোচনার মাধ্যমে অভিভাবকের মতো কিছু পরামর্শ দুই ছাত্রনেতাকে দেন। এক ছাত্রনেতা বাইরে বেরিয়ে হিরো সাজার জন্য সেনাপ্রধানকে ভিলেন বানিয়ে দিলেন, বললেন এই সেনাপ্রধান চান আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না হয়। অপর এক ছাত্রনেতা সেই ছাত্রনেতার যে পাবলিসিটি স্টান্ট সেটাকে ধরে ফেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন। এই নিয়ে আলটিমেটলি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কি ফিরবে না এই ইস্যু অনেক পিছনে চলে গিয়ে দুই ছাত্রনেতার কোন্দলের চেহারা আমাদের সামনে চলে এলো। অর্থাৎ যে রাজনৈতিক দলের কোনো আদর্শগত ভিত্তি নেই, কোনো রাজনৈতিক সংজ্ঞাই নেই, কোনো আইডিওলজি নেই, সেই রাজনৈতিক দলের দুই ছাত্রনেতা কোনো ক্ষমতায় না থেকেও একে অপরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন। সেনাবাহিনীর পক্ষ থেকে কালকে যে স্ট্যাটাস দেওয়া হলো সেখানে বলা হলো হাসনাতের এই বক্তব্য হাস্যকর, অত্যন্ত হাস্যকর, অপরিপক্ক গল্পের সম্ভার। অর্থাৎ সেনাপ্রধান এবার ছাত্র নেতা হাসনাতকে এক ঘরে করার চেষ্টা করলেন, টার্গেটের কেন্দ্রবিন্দুতে নিয়ে নিলেন এবং এই হিরো সাজতে চাওয়া ক্যাপ্টেন হাসনাত আসলে অপরিপক্ক রাজনীতির যে বহিঃপ্রকাশ বাংলাদেশের রাজনীতিতে আমদানি করলেন তা আসলে সাধারণ মানুষের ভরসার জায়গাটাও কিন্তু নড়ে গেল। এরকম অনেক আলাপ আলোচনা মিটিং হয় যেগুলো আমাদেরকে বুঝে শুনে ডিল করতে হয়। আজকে ভারতবর্ষ জাতিসংঘে 1:1 পাকিস্তানের সঙ্গে যদি কোনো মিটিং করে তাহলে দেশের স্বার্থে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার না করে সেটাকে অনেক বেশি প্রাইভেট রাখতে হয়। এটাই তো নিয়ম। আমরা ক্যামেরার সামনে যা বলি সেটা তো আমাদের পেশা, কিন্তু আজকে রাজনীতিবিদদের পেশা হলো রাষ্ট্রকে পরিচালনা করা। এই পেশা এবং নেশা যদি পাবলিসিটি স্ট্যান্টে বদলে যায় তখনই কিন্তু সমস্যাটা তৈরি হয়ে যায়। এই হাসনাত একটা চটকদারি পাবলিসিটি স্টান্টে গিয়ে নিজেদের রাষ্ট্র, নিজেদের রাজনৈতিক দল, আলটিমেটলি সবকিছুকেই কিন্তু ধূলিসাৎ করে দিলেন। নিজের আইডেন্টিটি এবং বিশ্বাসযোগ্যতা রাজনৈতিক ময়দানে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যার মুখে হাসনাতকেও পড়তে হবে। আর এই ধরনের রাজনীতিবিদদের লং টার্ম আয়ু কিন্তু হয় না। আয়ু মানে জীবনে কতদিন বাঁচবে সেই আয়ুর কথা বলছি না, রাজনৈতিক জীবনও কিন্তু দেখবেন শর্ট হয়ে যায়। অর্থাৎ বিশ্বাসযোগ্যতা কিন্তু টলিয়ে দিয়েছেন হাসনাত এবং কালকে সেনাপ্রধানও কিন্তু এই অপরিপক্ক রাজনীতিবিদকে সর্বসমক্ষে সপাটে একটা চড় মেরেছেন। জয়শঙ্করের থেকে শিখতে বলছি না এদের, কিন্তু আলটিমেটলি জিও পলিটিক্স, ইন্টারনাল পলিটিক্স এবং সর্বোপরি পলিটিক্সটা অনেকটা শেখার বিষয়। তা হয়তো এই ক্যারাম বোর্ড খেলে ছাত্রনেতা হওয়া এই পার্টিকুলার হাসনাতদের কর্ম নয়, তা বাংলাদেশের সাধারণ মানুষও বুঝতে পারছেন। আর এরা করবে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ, ভাবলে ভয়ই লাগছে। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।